আজকের এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আবেগের জায়গা। আমি একজন সাধারণ মানুষ, একজন অতি সাধারণ ডাক্তার, এবং আমার এই অতি সাধারণ জীবনে যে আমার চোখে যে দু একটি অসাধারণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের প্রায় সকলেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজ এখানে আমি শুধু একাই আসিনি। এই ক্যাম্পাস থেকেই যে যাত্রা শুরু হয়েছিল, আমার সহধর্মিণী পাশের ক্যাম্পাসে পড়তেন বুয়েটে আর্কিটেকচারে, তিনিও প্রায় আসতেন। তো আমি মনে করি এটা তারও ক্যাম্পাস, তাকেও নিয়ে এসেছে। ছোটবেলার ঘটনা, ছোটবেলায় প্রথম স্লোগান দিতে শিখেছি এই ক্যাম্পাসে, প্রথম মিছিল করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচন করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে জিতেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে হেরেছি এই ক্যাম্পাসে, এবং যার কাছে নির্বাচনে হেরেছি। সাহেব যেটা বলছেন এটা রিপিট করেন না লাইফে, এই যে হেরেছেন বলছেন এটা রিপিট করেন না। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করবেন ওটা যেন আর নাই ঘটে ইনশাআল্লাহ জীবনে। যেটা বলছিলাম, যার কাছে হেরেছিলাম, এই ছোট্ট দায়িত্ব পাওয়ার পরে প্রথম তদবিরটা করেছি আমাকে যিনি পরাজিত করেছেন সেই মহাশত্রুকে তার যোগ্য জায়গায় যেন তিনি পদায়ন পান, সেই জন্য। এই হলো আমার সঙ্গে ডিএমসির সম্পর্ক। যাই হোক, আমি আসলেই খুব আবেগ আপ্লুত আরেকটি কারণে। আমি ছোট থেকে রাজনীতি করতে চেয়েছি। সহজ ভাষায়, আমি ছোট থেকে ফুল টাইম, বিনা পারিশ্রমিকে সুযোগ পেলে ফুল টাইম দেশের জন্য কাজ করতে চেয়েছি। সেই সুযোগটি যিনি আমাকে করে দিয়েছেন, আমার নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে দুইবার মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে জেতার পরে আমাকে এই দায়িত্বটি দিয়েছেন, যেটি আমি পালন করার চেষ্টা করেছি। তিনিও আজকে এখানে আছেন। তার সহধর্মিণী আমাদের আপা ডাক্তার জুবাইদা রহমান, ওনার স্নেহ, ওনার গাইডেন্স আমাকে সাহস যোগায়। তাই আজকের এই দিনে হয়তো আমার বক্তা হিসেবে যে সুনাম ছিল, আপনারা তালি দিতেন, আপনারা সবাই মিলে আমার সঙ্গে 3টা বাস ভরে আমার আপারা বাস ভরে আমাকে সমর্থন দিতে সেই এখান থেকে রামপুরা টেলিভিশন ভবনে যেতেন। আজকে হয়তো সেই বক্তাকে আপনারা খুঁজে পাবেন না আমার আবেগের কারণে। তারপরও চেষ্টা করছি দু একটা কাজের কথা বলতে। আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজের কেন আমরা গর্ববোধ করি। গর্ববোধ করি এই ক্যাম্পাসে আসার পর থেকে। ঢুকি যখন, দেখি ডাক্তার আলিম চৌধুরীর নাম। হোস্টেলে যাই, ডাক্তার ফজলে রাব্বির নাম। এই ক্যাম্পাসের প্রিন্সিপালের রুমে গেলে দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন, ওনার প্রথম মন্ত্রিসভায় 2 জন ডিএমসিএন ছিলেন, প্রফেসর ডক্টর বি চৌধুরী সাহেব এবং আমার পিতা মরহুম ডাক্তার এম এ মতিন সাহেব। আজকেও যখন এই ক্যাম্পাসে আসি, দেখি ডাক্তার মিলনের, শহীদ ডাক্তার মিলনের কবর আমরা দেখতে পাই। তো খেয়াল করতে হবে এই মানুষগুলো কারা এবং তারা কি করেছিলেন, তাদের মধ্যে কমন ব্যাপারটা কি ছিল, যাদের নিয়ে আমরা 50 বছর পরেও গর্বিত হচ্ছি। তারা শুধু বড় ডাক্তারই ছিলেন না, তারা দেশের কথা ভেবেছেন। অনেকেই তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছেন। তারা বিরাট ভালো শিক্ষক ছিলেন, দলমত নির্বিশেষে সহজের সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন, সকল মানুষকে একত্রিত করতে পারতেন। এটাই ডিএমসিয়ানদের সবচেয়ে বড় শিক্ষা হয়। সম্পূর্ণ অজ্ঞাতে প্রতিদিন যখন আমরা এই ক্যাম্পাসে হাঁটি, বেড়াই, কথা বলি, আমার মনে হয় এই মানুষগুলোর তাদের যে ভালোবাসা, দেশপ্রেম, তাদের যে কর্মনিষ্ঠা, এগুলো ধীরে ধীরে আমাদের ভেতর চলে আসে। সেই আঙ্গিক থেকে আমি একটি কথা বলতে চাই। আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করা উচিত, কারণ এই দেশের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের পরস্পরের কাছে অনেক প্রত্যাশা। আমরা অনেকেই ভালো ডাক্তার হচ্ছি, অনেকেই ভালো মানুষও হচ্ছি, কিন্তু আমাদের আরেকটি দায়িত্ব মাঝে মাঝে কিন্তু আমরা 2-1 বার পালন করতে ব্যর্থ হয়েছি। ওই যে মহান মানুষগুলোর নাম বললাম, তাদের কাউকে কিন্তু আমরা দলীয় পরিচয়ের কারণে স্মরণ করি না। তাদের পেশাগত দায়িত্ব এবং দেশপ্রেম, বিশেষ করে প্রতিদিনের জাতীয় সঙ্গীতের দেশপ্রেম নয়, কবিতার দেশপ্রেম নয়, দেশ যখন সংকটে এসেছে সেই সংকটে ওনারা বীরের মতো সত্যের পক্ষে থেকেছেন, ন্যায়ের কথাটি বলতে দ্বিধাবোধ করেননি। দুঃখজনক হলেও সত্য, বিগত দিনগুলোতে আমাদের আমরা কেউ আমাদের সেই নৈতিক অবস্থানে শক্তভাবে দাঁড়াতে পারিনি।
পারিনি বলেই সেই দুঃশাসন দীর্ঘায়িত হয়েছে। ডিএমসির প্রতিটা ডাক্তার যদি একসাথে হয়ে ন্যায়ের পক্ষে থাকে, এই ঢাকা শহরে কোনো অন্যায় নিয়ে কোনো শক্তির দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায়। এই ডিএমসিতে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা নতুন যে বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, উনি যে পরিকল্পনা এবং যে কাজগুলো করছেন, আপনারা কি আজকের অনুষ্ঠানের সঙ্গে বিগত সময়ের অনুষ্ঠানগুলোর তফাৎটা দেখতে পাচ্ছেন? আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি, যেভাবে সাজানো হয়েছে, যে ইন্টারঅ্যাকশন হয়েছে। আমরা অনেক অনুষ্ঠানে যাই, আমার মনে হয় না এত তথ্যবহুল, এত সুন্দরভাবে পরিচালনা করা এবং ডাক্তারদের বিভিন্ন স্তর থেকে আমি বসে বসে নোট নিচ্ছিলাম। এটাও বিরল ঘটনা, জনসভায় গিয়ে বা এরকম মিটিং এ গিয়ে আমরা গদবাঁধা কথা শুনি, নোট নিতে হয় না। এবং নোট নিতে গিয়ে আপনাদের মুখ থেকে, ডিএমসিয়ানদের মুখ থেকে, থানা হেলথ কমপ্লেক্সের সমস্যা থেকে জাতীয় পর্যায়ে গবেষণা পর্যন্ত এমন কোনো বিষয় নেই যা অত্যন্ত সাবলীলভাবে সংক্ষেপে আপনারা তুলে ধরেছেন। আমি সত্যি গর্বিত আপনাদের জন্য। আপনারা প্রায় 25টির মতো সুনির্দিষ্ট বিষয় আজকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠানটা আয়োজন যে এভাবে হবে, সেই পরামর্শটিও কিন্তু এসেছিল আমাদের অতি প্রিয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের কাছ থেকে। উনি আপনাদের থেকে, আপনাদের অভিজ্ঞতার থেকে শুনতে চেয়েছিলেন, যেটার থেকে আমরা উপকৃত হব। আমাকে যে ছোট্ট দায়িত্বটা আমাকে পালন করতে হয়, আমি আজকে অনেক কিছু আপনাদের থেকে পেলাম, যেটার উপরে হয়তো আমাকে কাজ করতে হবে। দোয়া করবেন আমরা যেন সফল হই। এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ আছে, কিন্তু আজকে সেই সময় নেই। উপরন্তু আমাদের আজকের মূল আকর্ষণ যে দুইজন, আমরা ওনাদের থেকে শুনবো, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু এতটুকুই বলবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা, সেটি অন্য কোনো নির্বাচনে, কোনো নির্বাচনী ইশতেহারে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে এত সুন্দরভাবে, এত বিশদে বিশেষজ্ঞদের নিয়ে দলের ভেতরে এবং বাইরে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেখানে ঘন্টার পর ঘন্টা অংশগ্রহণ করে এই পরিকল্পনাটি তৈরি করেছেন। আমরা সেটার উপর কাজ করছি এবং আপনাদের যে 30টি সমস্যার কথা বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের ডিএমসিয়ান ভাই হিসেবে, আমাদের পরিকল্পনার ভেতরে এখানে এই 30টি সমস্যারই সমাধানের চেষ্টা আছে। কিন্তু, এবং একটি বড় কিন্তু, এখানেও পরিবর্তন। আগের দিনের রাজনীতি, আগের বন্দোবস্তে আমরা দেখেছি, তিনি করে দেবেন, তিনি আসবেন, বলবেন করে দিয়েছি, তারপরে আমরা যারা চামচা হব তারা বলবো কে করেছে, কে করেছে। জনাব তারেক রহমান সেই রাজনীতির সমাপ্তি ঘটিয়েছেন, বারবার দেখেছেন। তিনি বলেছেন আপনারা যদি করেন আমি আপনাদের সঙ্গে থাকব, আপনারা আমার সঙ্গে যদি এই কাজটা করেন তাহলে কাজটা হবে। এইটাকে বলে পার্টিসিপেটরি লিডারশিপ, এইটাকে বলে পার্টিসিপেট। আপনাদের ব্যানারের নিচেই তো লেখা, দেখেন, টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। এক্স্যাক্টলি। সো উনি শুধুমাত্র স্পাউস সূত্রে ডিএমসিয়ান নয়, উনি চেতনায় ডিএমসিয়ান হয়েছে। আসলেই কিন্তু এটা খুব সিরিয়াস বিষয়। উনি যেভাবে বিষয়গুলো দেখেন, আমার ছোট্ট সৌভাগ্য ওনার সঙ্গে একটু কাজ করি। শুধু আজকে নয়, উনি আসলেই এটাতে বিশ্বাস করেন এবং এভাবেই আমাদের দিয়ে কাজ করান। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো করতে চাই, আমরা গর্ববোধ করি, আমরা ডিএমসিয়ান, আমরা লিডারশিপে থেকেছি গত বাংলাদেশের মেডিকেল এডুকেশন, মেডিকেল সার্ভিসের 80 বছর অন্তত ধরে ডিএমসিয়ান লিডারশিপে আছে। আমাদের কাছে ওনার চাওয়া, আমাদের সরকারের চাওয়া, আমার চাওয়া, আসুন আমরা যে বিরাট বিরাট সমস্যার কথা বলছি, যে সমস্যার পরিকল্পনা তৈরি করছি, আসুন সত্যি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান না এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আসুক? আপনি কি নিছকই নিজে নিজে বড় ডাক্তার হওয়ার জন্য এই পথে আছেন? আমি বিশ্বাস করি না। আমি ছাত্র অবস্থা থেকে যত ডিএমসিএন কে দেখেছি, যে ছেলেটির বিন্দু মাত্র আগ্রহ দেখা যায় না রাজনীতিতে, সারাদিন পড়ালেখা করে, সেও কিন্তু ক্রান্তি লগ্নে 90-এর আন্দোলনে দেখেছি সেই ছেলেগুলো ফার্স্ট বয়রাও মিছিলে নেমে এসেছে। মিলন ভাই যখন মারা গিয়েছিলেন 27শে নভেম্বর, টিএমসির কোন ছাত্র দেশের জন্য সেই কারফিউ ভঙ্গ করে মিছিলে যেতে কার্পণ্য করেনি। তাহলে আজকে তো দেশে সেই পরিস্থিতি নেই। আপনাকে তো জীবন দিতে হবে না, আপনাকে তো সত্য বলার জন্য কোনো শাসকের কোনো
ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আসুন আমরা দেশ গড়ার জন্য কাজ করি। আপনারা একটু সময় দেন, আইডিয়া দেন। শেষ করব যে কথাটি বলে, সবকিছু চাইলে কিন্তু হবে না। আমাদের একটা বড় সমস্যা, আমরা এখন পারলে প্রতি উপজেলায় মেডিকেল কলেজ চাই। ইজ দ্যাট রেশনাল? কে বলবে সেই কথা? আপনাদেরকে বলতে হবে। সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, উনি তো জানেন না এগুলো। উনি হয়তো আসলে ভাবছেন মেডিকেল কলেজ আসলে আমার এলাকায় একটা বড় হাসপাতাল হবে। উনি চান হাসপাতাল, বলার সময় বলে ফেলেন মেডিকেল কলেজ চাই। আমরা ডাক্তাররা সব মেডিকেল কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাই, তাই না? এটা কি ঠিক? আমরা মুড়ি মুড়কির তফাৎ করতে হবে। যার যে প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট, সেটাকে সুন্দর করে সাজাতে হবে এবং আপনাদেরকে প্রতিনিয়ত এগুলো বলতে হবে, ভাবতে হবে। আপনারা বললে বাকিরা শিখবে। ডিএমসি আজ যা বলবে, সকল মেডিকেল কলেজ পরশুদিন তা বলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখেন প্রতিটা জবাব উনি দিচ্ছেন একজন সাধারণভাবে খুব রেশনাল ভঙ্গিতে। আসুন আমরা সেইভাবে চিন্তা করি। এই আবেগ, তেলবাজি, শুধু মানে আমরা বলে গেলাম, এটা মানুষ আর চায় না। আমরাও চাই না। অনেস্টলি আমরা কিছু একটা কাজ করতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা সমস্যাগুলো কি হয়, আজকে আশ্চর্য ব্যাপার শুনলাম, কোনোদিন শুনিনি। আমরা যখন ইন্টার্নি করেছি তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিল, সিএ রেজিস্ট্রারের পাশাপাশি প্রত্যেক ট্রেনি 4-5 জন মোটামুটি তার পেট ইন্টার্নি হইতো এবং আমরা ওনাদের থেকে শিখতাম। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, ওনারা তো আমার চেয়ে একটু সিনিয়র ডাক্তার হয়েছেন, মোটামুটি কাছের বয়স, উনি আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, উনি তো আমাকে হেল্প করার কথা শেখার। আজকে শুনলাম উনি আছে বলে আমার ইন্টার্নি ভাইরা এনাফ সুযোগ পায় না। এর কারণটা হচ্ছে, আমরা যখন শুরুতে ছিলাম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের আলাদা অথরিটি ছিল। এফসিপিএস করা হতো বিসিপিএস থেকে, এমডিএমএস করা হতো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা কি করলাম, আমরা ওগুলোকেও মেডিকেল কলেজে নিয়ে আসলাম। যেই মেডিকেল কলেজের পুরো ডিজাইনটা করা আছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, সেইখানে আমি ভিড় করে দিলাম পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে। আজকে যদি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের এখানে আনি, আমি 100% শিওর তারা বলবেন এইখানে আমাদের ট্রেনিং এর সমস্যা হচ্ছে। ইন্টার্নির জ্বালায় আমরা আমাদের মতো করে রুগী দেখতে পারি না। হতেও পারে এরকম। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা যদি রেশনাল থিঙ্কিং এ আসি, শুধু নিজেরটা বুঝে নিব, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের আমি থেকে আমরাই যেতে হবে। আমাদের শুধু নিজের জিনিসটা না ভেবে পুরো সেক্টরের কথা ভাবতে হবে। ভাবলে সব পরিবর্তন ইনশাল্লাহ হবে। আমাদের সেই পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে পরিকল্পনাগুলো নিয়ে কথা বলেছি। আমি চট করে 1-2-3টা পয়েন্ট বলে যাই। আমরা হেলথ সিস্টেমে, আপনারা বলেছেন মেডিকেলে ভিড় এই সেই, আমরা উপজেলাকে স্ট্রেনথেন করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাসপাতাল বানাতে পারবো, আমরা ওষুধটা সাপ্লাই দিতে পারবো, রোগীর চিকিৎসা তো পলিটিশিয়ান দিতে পারবে না। আপনারা প্রশ্ন করুন, এখন একদিকে বলছেন ঢাকা মেডিকেল কলেজে রেফারেল নেটওয়ার্ক নাই বলে ওভারলোডেড, চিকিৎসা আমরা মানসম্মত করতে পারছি না ইচ্ছা থাকলেও। ডাক্তার সাহেবরা দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করছেন। তাহলে রেফারেল নেটওয়ার্ক লাগবে। রেফারেলে 80% রুগী উপজেলায় চলে যাবে, তাই না? সঙ্গে আপনি কি যাবেন? ইউ ডিসাইড। আপনি কি যাচ্ছেন? এখানে কিন্তু আমি আপনাদের হয়ে, ডাক্তার হয়ে আপনাদের পক্ষ থেকেই বলছি, আমাদের আসলে ভাবা দরকার। ওই যে বললাম, গাছের আগারটাও চাবো, তলারটাও চাবো। আমরা তো একটা ছোট্ট দেশ, বড় জনসংখ্যা, সীমিত সম্পদ। আমরা যদি যুক্তিসঙ্গত চিন্তা না করি, অনেক বিল্ডিং হবে, অনেক পোস্টিং হবে, কেউ কোথাও যাবে না, কোনো রোগী চিকিৎসা পাবে না। এই 100 বেডের 500টা হাসপাতালে অনেক অনেক ডাক্তারকে যেতে হবে। 1, 2 হচ্ছে, আসলে ছোটবেলায় আমরা বলতাম উপজেলায় পোস্টিং হয়েছে, গ্রামে পোস্টিং। বাংলাদেশের কোন উপজেলা 70 সালে, যাদেরকে আমরা 80 সালে গ্রাম বলতে পারতাম, এখন তারা গ্রাম না। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় পিজা পাওয়া যায়, পিজা হাটের মতো দোকান আছে, সবকিছু পাওয়া যায়। উপজেলা গ্রাম না, এটা প্রথমে মাথায় আনতে হবে। দ্বিতীয়ত, আমরা চিকিৎসক, আমাদেরকে মানুষ এত সম্মান করে। মন্ত্রী সাহেব, আমরাও একটু বক্তব্য রাখতে চাচ্ছি। সরি, Thank আমি you. এটা বলেছি, আজকে আমার ভুল হবে, আমি ভেরি ইমোশনাল, আমি শেষ করে দিচ্ছি। I can understand. তো সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমরা চেষ্টা করি, আসুন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে। ওনাদেরকে পেয়ে আসলে আমরা প্রত্যেকেই ভীষণ আবেগ আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আপনাদের জীবন সুন্দর হোক, বাংলাদেশের সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।